আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের যে সেকেন্ড ইয়ারে পড়া ছিল, অনেকদিন যাবৎ আমার সাথে তোমাদের পড়া অফ ছিল। আবার নতুন করে সিলেবাস নিয়ে তোমাদের সাথে আবার হাজির হয়েছি। আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স পড়াবো। তোমাদের এই সেকেন্ড ইয়ার চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং তোমাদের যে শর্ট সিলেবাস দিয়েছে এই সিলেবাসের মধ্যে দেখলাম যে বোর্ডে যে শর্ট সিলেবাস দিয়েছে এই সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স এই অধ্যায়টা তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন দেখলাম যে এখানে দেওয়া আছে, এবং খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এটা। তাহলে আশা করি যে তোমরা খুব মনোযোগী সহকারে এই সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স তোমরা পড়বে, এবং সেটা তোমরা অবশ্যই মনোযোগী হবে এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে তোমরা করবে। তো তোমাদের যে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, তার আগে তোমাদের এই বইয়ে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স পড়ার আগে ব্যান্ড তথ্য, ব্যান্ড থিওরি নামে একটা পড়া আছে এখানে। ব্যান্ড তথ্য, ব্যান্ড থিওরি, ব্যান্ড তথ্য। এখন আসো ব্যান্ড তথ্যটা কি? ব্যান্ড তথ্য মানে শক্তির পাল্লা বা এনার্জি রেঞ্জ, এনার্জি রেঞ্জের থিওরিয়াম। তাহলে এনার্জি রেঞ্জটা কি এটা তোমাদেরকে জানতে হবে। তাহলে যেখানে এনার্জি থাকে এবং সেটা স্তরে স্তরে থাকে, যে লেভেলে এনার্জি থাকে তাকে বলা হয় এনার্জি লেভেল বা এনার্জি রেঞ্জ। যে রেঞ্জটা একটা পাল্লা আছে, কম থেকে বেশি, কম থেকে বেশি, অথবা বেশি থেকে কম, তারপরে বেশি থেকে কম, এইভাবে কমতে থাকবে। এই যে একটা রেঞ্জ আছে শক্তির বা এনার্জির, এই যে একটা পাল্লা, এই যে একটা স্তর, এই স্তরটা কি বলা হয়? ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি। তাহলে আসো আমরা যদি বাস্তব এটা কি দেখি, তাহলে কি হয় দেখি। যে আমি একটা অ্যাটম নিলাম সোডিয়াম এর, দেখো এই অ্যাটমের দেখো একটা অ্যাটম নিলাম আমি। বোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আমরা এখানে দেখো সোডিয়াম তার দ্বিতীয় শক্তি, প্রথম শক্তি স্তরে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন অবস্থান করে। তাহলে দেখো সোডিয়াম এখানে আছে, সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, তারপরে 8টা, তারপরে একটা। দেখো এখন আমি প্রথম কক্ষপথে, তাহলে একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম, তিনটা সোডিয়াম নিলাম। প্রত্যেকটা কক্ষপথেই 2 2 করে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন অবস্থান করে। তাহলে দেখো আমি যদি এটা গ্রাফ দেখাই, দেখো গ্রাফটা দেখালে কেমন হয়। এদিকে আমি উপরে ওয়াই অক্ষের সাপেক্ষে আমি এনার্জি 1 দিলাম, এনার্জি 2 দিলাম, এনার্জি লেভেল 3 দিলাম। এইটা হলো তোমার অ্যাটম। দেখো ওয়াই অক্ষের সাথে আমি দিলাম এনার্জিগুলি, আর এক্স অক্ষের সাথে অ্যাটম দিলাম। এখন দেখো যে এই যে দুইটা ইলেকট্রন আছে, ইলেকট্রনের যে এনার্জি, এনার্জির মধ্যে কিছু পার্থক্য আছে। এটার উদাহরণস্বরূপ কেমন হইতে পারে? দেখো যে পার্থক্যগুলি হলো কেমন, যে দেখো সোডিয়ামের শক্তি স্তরে দুইটা ইলেকট্রন, তাহলে প্রথম সোডিয়াম, দ্বিতীয় সোডিয়াম, তৃতীয়, প্রত্যেকটা শক্তি স্তরে দুইটি ইলেকট্রন। তাহলে আমি দেখাইতে পারি প্রথম সোডিয়ামের শক্তি স্তরে দুইটি, তারপরে দুইটি, তারপরে দুইটি, তারপরে দুইটি। তাহলে লেভেলটা আমি আঁকলে এরকম আসে। দেখো ঘটনা সত্যি, কিন্তু এই ব্যান্ড আকারে যদি ব্যান্ড হয় তাহলে ঘটনাটা কিছু সত্যি, কিছু সত্যির কাছাকাছি, কিছু মিথ্যার কাছাকাছি। কেমন? দেখো যে এই যে সোডিয়ামের এই যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। যে আমি তোমাদেরকে বাস্তব ক্লাস করাচ্ছি, আজকে ল্যাব ক্লাস, 20 জন স্টুডেন্ট তোমরা অ্যাটেন্ডেন্স আছো। তোমরা বললো যে স্যার আজকে কম স্টুডেন্ট ল্যাবে অ্যাটেন্ডেন্স আছে, তো আজকে আমাদেরকে আইসক্রিম খাওয়াবেন। আমি প্রত্যেককে 50 টাকা করে, তোমাদের 10 জন স্টুডেন্ট ল্যাব করতে গিয়েছো, প্রত্যেককে 50 টাকা করে আমি 500 টাকা দিলাম। কিছুক্ষণ পরে আমার টাকার প্রয়োজন, তোমরা ল্যাবে অবস্থান করতেছো, আমি ল্যাব দেখাই তোমাদেরকে বললাম যে তোমরা ডাটাটা তৈরি করো, আমি আসতেছি। এই করে তোমাদেরকে ল্যাবে আমি দিয়ে আমি চলে আসছি, এটা বলে কিছুক্ষণ পরে গিয়ে বললাম এই টাকাগুলো একটু দাও, আমার একটু প্রয়োজন, তো তোমাদেরকে পরে আমি আইসক্রিম খাওয়াবো। তো তোমরা আমাকে টাকাগুলি ব্যাক করো। তো প্রত্যেকেই কিন্তু 50 টাকা করেই ব্যাক করছো, কারণ ওইখানে টাকা খরচ করার কোনো ওয়ে নেই ল্যাবের মধ্যে।
তো যেই লেভেলটা দেখো একই, কিন্তু আমি যদি তোমাদেরকে নিচে গিয়ে গেটে বলি, তো পাইরুয়ে কেউ খাবে চকলেট, কেউ কেউ খাবে আইসক্রিম, কেউ খাবে ঝালমুড়ি, কেউ খাবে ঘুগনি, কেউ খাবে বাদাম। গেটের সামনে গিয়ে বললাম দেখো আমার তো টাকাটা একটু প্রয়োজন, আমি পরে তোমাদেরকে আইসক্রিম খাবো, আমাকে টাকাটা দাও। তো সবাই কিন্তু সমান দিতে পারবে না, একটু এলোমেলো হয়ে যাবে, একটু কম বেশি হয়ে যাবে, কম বেশি হয়ে যাবে, কমতে থাকে, কিছু কম বেশি হয়ে যাবে। আবার দেখা গেছে যে তোমরা কোনো একটা রুমের মধ্যে এসে পড়ছো, ক্লাসে এসে গেছো, ক্লাসে আসে যাওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে তোমরা টাকাটা একটু দাও, তো দেখা গেছে তোমরা ইন্টারচেঞ্জ করে ফেলছো, কাউকে বাংতি দিয়েছো, কেউ নিয়েছো, কেউ কম বেশি দিয়েছো। এই যে সমানের একটা পার্থক্য হয়ে গেল, কিছু কম বেশি হয়ে গেল, অথবা এই যে দেখো এখানে দুটো এনার্জি, এই এনার্জির মধ্যে ইলেকট্রন দুইটার মধ্যে কিছু পার্থক্য হয়ে গেছে। তো সেই পার্থক্যটা কেমন, এটা এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, পার্থক্যটা খুব কাছাকাছি এনার্জির যে পার্থক্য। এই দেখো যদি আমি এই এরকম 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 হয়ে গেল, তাহলে আমি যদি এটাকে আমি লেভেল দেখাই, এটা এরকম হয়, এই যে এরকম হয়। দেখো প্রথম এনার্জি, দেখো প্রথম শক্তি স্তর, এইবার এরকম হয়, দেখো এই যে এরকম হয়ে যায়, দেখো এই পার্টিকেলটা হয়। তাহলে এই পার্টিকেলটা যদিও আমি বড় করে দেখাইছি, কিন্তু এর ভিতরে একটা এর ভিতরে কিছু রেঞ্জ আছে, এনার্জি কিছু রেঞ্জ আছে, কিছু কম বেশি আছে। কম বেশি যদি আমি করি খুব ক্ষুদ্র ক্ষুদ্র কম, দেখো ক্ষুদ্র ক্ষুদ্র কম হলো, দেখো সমান মান কিন্তু সমান, কিন্তু সেই এনার্জিটা কিন্তু সমান, কিন্তু এনার্জিরও কিছু ভিতরে ইন্টার পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের কারণে এরকম। দেখো তারপর যদি আমি দ্বিতীয় শক্তি স্তরে বা 8টা ইলেকট্রন থাকে এখানে, 8টা ইলেকট্রন থাকে, দেখো এই যে 8টা ইলেকট্রন থাকে, দেখো তাহলে আমি যদি এইটাকেও এরকম দেখাই, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে তাহলে এরকম হয় ঘটনাটা, দেখো এরকম হয়ে যায়। সেইখানেও যদি আমি ইলেকট্রনগুলি, সেইখানেও কিছু পরিবর্তন আসে, তাহলে দেখো এইটা এইখানে এরকম পরিবর্তন আসলে এইখানেও কিছু চেঞ্জ হয়ে যায়। দেখো এটাকে বলা হয় ব্যালেন্স ইলেকট্রন, ইলেকট্রন ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স বন্ড। এটাকে বলা হয় ব্যালেন্স বন্ড বা ব্যালেন্স ব্যান্ড বা যোজন ব্যান্ড, যেখানে সর্বাধিক শক্তি অবস্থান করে, সবচেয়ে বেশি শক্তি। এখন দেখো এইখানে 8টা ইলেকট্রন দ্বারা আর্গনের 8টা ইলেকট্রন দ্বারা দেখো, দেখো 8টা ইলেকট্রন আছে, এই 8টা ইলেকট্রন তার একটা নিষ্ক্রিয়তার একটা নিষ্ক্রিয় গ্যাসের একটা ক্যারেক্টার এখানে বোঝাতে চাচ্ছে, নিষ্ক্রিয় গ্যাসের যে সে পরিপূর্ণ আছে, কিছু নিবেও না কিছু দিবেও না। কিন্তু সেখানে যদি আমি বাহ্যিক থেকে কোনো অল্টারনেটিভ এনার্জি আমি এখানে পুশ করাই, দেখো অল্টারনেটিভ এনার্জি আমি পুশ করাই, তাহলে আমি বোরের পরমাণু মডেল অনুযায়ী এটা জানতে পারলাম যে প্রথম শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে কোনো এনার্জি, সেখানে যখন প্রথম শক্তি স্তর থেকে কোনো ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে গমন করে, তো এনার্জির বিনিময়ে সেখানে শক্তি নিয়ে গমন করে। অর্থাৎ দেখো যোজ্যতা প্রথমটার থেকে দ্বিতীয়টা বেশি, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বেশি, যদি তৃতীয়টা আরও বেশি থাকে, তাহলে বোঝা গেল যে প্রথম থেকে ভোর এটাই বলছে যে এক একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যখন গমন করে ইলেকট্রন, তখন সে শক্তি নিয়ে গমন করে। আবার সর্বাধিক কক্ষপথ থেকে যখন আবার কম কক্ষপথে আসতে থাকে, তখন তার শক্তি কিছু ল্যাজ হয়, কিছু হারায় যায় বা কিছু বেনিশ হয়, সেই শক্তি নিয়ে সে ভিতরে গমন করে। এই যে একটা স্তর দেখালাম, এটা যেহেতু পরিপূর্ণ, এখানে সর্বাধিক শক্তি বিরাজ করে, সর্বাধিক শক্তি বিরাজ করে এইখানে, এই জায়গাটাকে সর্বাধিক শক্তি বিরাজ করে। এই জন্য যোজন ব্যান্ডকে বলা হয়, এটাকে ব্যালেন্স ব্যান্ড, ব্যালেন্স করছে, দেখো ব্যালেন্স করছে, আদান প্রদানের মাধ্যমে এখানে 8টা ইলেকট্রন নিয়ে এখানে ব্যালেন্স করে। এই জন্য যোজন ইলেকট্রনকে বলা হয় সর্বাধিক শক্তির ইলেকট্রন। যোজন ইলেকট্রনকে কি বলা হয়? সর্বাধিক শক্তির ইলেকট্রন। যোজন ইলেকট্রনকে বলা হয় সর্বাধিক, অর্থাৎ পরমাণুর সবচেয়ে বাহিরের কক্ষপথে, পরমাণুর সবচেয়ে, এই যে পরমাণু দেখো, পরমাণুর সবচেয়ে বাহিরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন, সর্বাধিক, দেখো সর্বাধিক ইলেকট্রন এখানে সর্বাধিক হয়, এই জন্য এটাকে বলা হয় যোজন ইলেকট্রন। যোজন ইলেকট্রনগুলির শক্তির পাল্লা বা রেঞ্জকে, এই যে এই ইলেকট্রনের মধ্যে এই যে দুইটা এর নিজেদের মধ্যে এনার্জিটা কম বেশি হয়। এই যে এনার্জিটা কম বেশি হয়, এখানে হলো, এটা হলো, এটা হলো, একটু লক্ষ্য করো, দেখো এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, এই যে এনার্জিটা কম বেশি হয়, এই এনার্জিটা কম বেশি যে লেভেলটা, এই গ্রাফটা আট করে এরকম হয়, এর ভিতরে ইন্টারচেঞ্জ, এর ভিতরে চেঞ্জ হয়ে আছে, দেখো লেভেলটা চেঞ্জ হয়, এইটাকে বলা হয় যোজন ব্যান্ড। তাইলে
ব্যান্ড থিওরির মধ্যে সর্বাধিক শক্তি ব্যান্ডকে যোজন ব্যান্ড বলা হয়, সর্বাধিক শক্তির ব্যান্ড। এর ছাড়াও আরেকটা ব্যান্ড আছে যে কি আমরা যাকে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড বলি, যোজন ইলেকট্রনে সর্বাধিক। এখন আসো ধরো যে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে কি বলা হয় দেখো, হ্যাঁ এইটাকে বলা হয় ফরবিডেন ব্যান্ড, অর্থাৎ নিষিদ্ধ ব্যান্ড। তাহলে নিষিদ্ধ ব্যান্ড জিনিসটা কি দেখো, একটু উদাহরণ দেই। এই যে ফাঁকা জায়গাটা আছে, এই যে এই দুইটা ব্যান্ডের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, দুইটা, এই যে একটা ব্যান্ড একটা ব্যান্ড, এই দুইটা ব্যান্ডের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এটাকে নিষিদ্ধ ব্যান্ড বলি। আসে কিভাবে, ধরো এই ব্যান্ডের লেভেল হচ্ছে 95 থেকে 105, এখানে 125 থেকে 125 থেকে 140 মনে করো তার রেঞ্জটা। তাহলে আমি যদি বলি যে এইখানে একটা শক্তির লেভেল আছে, যে লেভেলটা হচ্ছে 110, তাহলে দেখো যে 95 থেকে 105 এইটা হলো প্রথম শক্তি স্তরের এনার্জি লেভেল। দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি লেভেল হচ্ছে 125 থেকে 145। এই লেভেলের মাঝখানে যদি আমি বলি যে এখানে একটা শক্তি এনার্জি লেভেল আছে, সেটা হলো 110, অর্থাৎ 110, তাহলে বাবা যে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, এইটাকে নিষিদ্ধ ব্যান্ড বলা হয়। অর্থাৎ ওইখানে কোনো এই ধরনের এনার্জি লেভেল নেই। এই যে এনার্জি লেভেল না থাকার কারণে যদি এরকম বলতো যে 125 আর 140, তার মানে 130 নামে এনার্জি আছে 130 লেভেলে, তাহলে বোঝা গেল যে হ্যাঁ এখানে এনার্জি 130 আছে। যদি বলছে যে 100 আছে বা 102 আছে, 3 আছে, তাহলে এই যে প্রথম এনার্জি লেভেলে, অর্থাৎ প্রথম কক্ষপথে এনার্জি 105। যদি 100 যদি বলতো, তাও আমরা বলতাম যে 105 যে এনার্জির রেঞ্জ, এইটা প্রথম কক্ষপথে এনার্জির প্রথম কক্ষপথে আছে। তাহলে যেহেতু 95 থেকে 100 অর্থাৎ 95 থেকে 105, তাহলে এটা হলো প্রথম শক্তি স্তর, আর 125 থেকে 140 এটা দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এর মাঝখানে যে ফাঁকা জায়গা, এই জায়গাটা কি বলা হয়, নিষিদ্ধ ব্যান্ড। এটাকে কি বলা হয়, নিষিদ্ধ ব্যান্ড বা ফরবিডেন ব্যান্ড বলা হয়। নিষিদ্ধ ব্যান্ড বা ফরবিডেন ব্যান্ড বলা হয়। আচ্ছা, নিষিদ্ধ ব্যান্ড বা ফরবিডেন ব্যান্ড বলা হয় এই ফাঁকা জায়গাটাকে, এটা হলো নিষিদ্ধ ব্যান্ড, এটা নিষিদ্ধ। এখন আসো যে এর ছাড়াও যে সর্বাধিক শক্তি যেটাকে বলা হয় যোজন ব্যান্ড। এর ছাড়াও আরেকটা ব্যান্ড আছে, যে ব্যান্ডটাকে আমরা বলতে পারি ব্যালেন্স ব্যান্ড। সরি, এটাকে বলা হয় যোজন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড না। তারপরে একটা বলা হয় কন্ডাকশন ব্যান্ড। তাহলে এটাকে আমরা ধরতে পারি ব্যালেন্স ব্যান্ড বি, এটাকে ধরতে পারি আমরা ইসি, কন্ডাকশন ব্যান্ড। তার মানে হচ্ছে পরিবহন ব্যান্ড। তাহলে পরিবহন ব্যান্ডটা কি একটু দেখো, আমরা আলোচনা করি পরিবহন ব্যান্ডটা কি আমরা একটু আলোচনা করি। এর আগে আমরা একটু মুক্ত ইলেকট্রন কি এইটা নিয়ে একটু কথা বলো। মুক্ত ইলেকট্রনটা কি, বা ফ্রি ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনটা কি, এখন আমরা একটু দেখি। দেখো, আমরা জানি যে কন্ডাক্টিভিটির মধ্যে সবচেয়ে উত্তম কন্ডাক্টর হচ্ছে কপার, মানে তামা। কপার হচ্ছে সবচেয়ে ভালো কন্ডাক্টর। এখন দেখো, সবচেয়ে ভালো কন্ডাক্টর হচ্ছে কপার। আসো, তাহলে এই যে কপার এর মনে করে 2টা ইলেকট্রন, এর হচ্ছে 8টা ইলেকট্রন বাহিরের কক্ষপথে, আর মনে করো যে আরো বেশি ইলেকট্রন আছে, তাহলে সর্বাধিক কক্ষপথে। এখন এই যে ইলেকট্রন এখানে আছে, এইটা একটা কপার খণ্ডকে আমি নিয়ে গেলাম, এগুলি হচ্ছে ইলেকট্রন, এগুলি হচ্ছে ইলেকট্রন, এগুলি ইলেকট্রন। এখন আসো যে বাহিরের শক্তি দ্বারা আমরা বোরের পরমাণুর বর্ণনা দেখছি যে যত শক্তি সেখানে প্রয়োগ করা হবে, সেখান থেকে এনার্জি বেশি ট্রান্স হবে। তাহলে এই যে আমি কপার টুকরাটার মধ্যে যদি আমি এখানে দেখো বেশি শক্তি এখানে ট্রান্স করাই, বেশি শক্তি আমি এখানে প্রয়োগ করি, সেটা কি, সেটা হইতে পারে হিট, হইতে পারে লাইট, তাহলে সেখানে মুক্ত হয়ে যায়। তাহলে এইখানে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা মুক্ত হয়ে যায়। ইলেকট্রনটা কি করে, মুক্ত হয়ে যায়।
তাহলে এই ইলেকট্রনটা মুক্ত হয়ে এখানে দেখো, এই ইলেকট্রনটা মুক্ত হয়ে এটা এরকম হয়ে যায়। তাহলে এটা একটা মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনকে বলা হয়, এটা ববক্ষরের কোনো জায়গা নাই। তাহলে এই ইলেকট্রনটা কি? এই ইলেকট্রনটা হলো কপারের ইলেকট্রন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে সমস্ত ইলেকট্রনগুলি চতুর্দিকে ঘুরতে থাকে সেইগুলির একটা জায়গা আছে নির্দিষ্ট, বাট এটা একটা নির্দিষ্ট সেলের মধ্যে, কক্ষের মধ্যে ঘুরে। যখন বাহির থেকে আমি তাপ অথবা লাইট দেওয়া হয়, এখানে এনার্জি দেওয়া হয়, অনেক এনার্জি দেওয়া হয়, তখন সেই ইলেকট্রনটা মুক্ত হয়ে সে ববক্ষরের মধ্যে ঘুরতে থাকে, অর্থাৎ তার নির্দিষ্ট কোনো আর জায়গা নেই। তার নির্দিষ্ট জায়গা না থাকার কারণে সে মুক্ত হয়ে যায়। এই যে মুক্ত হয়ে যায়, এই মুক্ত হওয়ার কারণে এটা এনার্জিলেস না, এটার মধ্যে অনেক এনার্জি আছে। এই যে এই কারণে নির্দিষ্ট এনার্জি থাকার পরও এর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলি আছে, এই কারণে কপারের মধ্যে মুক্ত ইলেকট্রন বেশি আছে, এই কারণেই, অর্থাৎ নির্দিষ্ট এনার্জি থাকার পরও মুক্ত এনার্জি আছে, ইলেকট্রন আছে, অর্থাৎ নির্দিষ্ট ইলেকট্রন থাকার পরও মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনগুলি তার চতুর্দিকে ঘুরতে থাকে। এর নির্দিষ্ট কোনো স্পেস নাই, নির্দিষ্ট কোনো কক্ষ নেই যে নির্দিষ্ট কক্ষের। আমরা জানি যে কোনো পরমাণুর ইলেকট্রন তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে কি করে ঘুরতে থাকে। কোনো পরমাণু ইলেকট্রনগুলি যখন ওই নিউক্লিয়াসের কেন্দ্রকে রেখে যখন ইলেকট্রনগুলি ঘুরতে থাকে, আর ওইখানে যখন অন্য এনার্জি ওই ইলেকট্রন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো কারণে, সেই কারণটা কি হইতে পারে? হিট হইতে পারে, তাপ হইতে পারে, আলো হইতে পারে। এগুলি যখন মুক্ত করবে তখন সে আর এই ইলেকট্রনটা তখন আর এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ধারধারি না, সে এখন নিউক্লিয়াসের সাথে রিলেটেড না, সে ফ্রি হয়ে গেছে। অর্থাৎ এই স্ট্রাকচারাল থেকে, এই কক্ষপথ থেকে, এই যে কক্ষপথটা আছে কপারের, এই কক্ষপথ থেকে এবং নিউক্লিয়াসের বাইন্ডিং থেকে মুক্ত ইলেকট্রনটা বিশেষ কারণে এই ইলেকট্রন থেকে সে আলাদা হয়ে সে ওই স্পেসের মধ্যে অন্য একটা জায়গায় সে ভ্রমণ করে, অর্থাৎ ববক্ষর, যার কোনো নির্দিষ্ট ঘর নেই। এইগুলির দেখো প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপরে এরকম বাড়তে থাকে। এদের নির্দিষ্ট ঘর আছে, কক্ষপথ আছে। এই কক্ষপথগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরে। আর মুক্ত ইলেকট্রনগুলি যখন এখানে এনার্জি দেওয়া হয়, বাইরের থেকে তাপ দেওয়া হয় অথবা সেখানে আলো দেওয়া হয়, তো সেখান থেকে কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। তো মুক্ত হয়ে গেলে ববক্ষর, তার নির্দিষ্ট কোনো ঘর নেই। ববক্ষর কাকে বলে? যে তার কোনো কাজ কারবার নেই, ঘর নেই, কোনো স্টেশন ঠিকানা নেই, কিন্তু এনার্জি আছে। এই যে মুক্ত হয়ে গেছে সে, এই মুক্তটাকেই বলা হয়, এই ইলেকট্রন, এই জন্য এই কপারকে বলা হয় সর্বাধিক কন্ডাক্টিবিলিটি, অর্থাৎ সবচেয়ে বেশি ভালো পরিবাহী হচ্ছে কপার, অর্থাৎ তামা। এই জন্য দেখো না যে আমরা যখন ইলেকট্রিসিটি ফ্লো করাই তামার তার দিয়ে, কারণ কি? এটা ভালো কন্ডাক্টিভিটি। এই কারণে এর সাথে ইলেকট্রনের সাথে মুক্ত ইলেকট্রন থাকে। এই যে মুক্ত ইলেকট্রনগুলি থাকে, এটা একটা এনার্জি। এতে যত বেশি আরো শক্তি দেবে তার এনার্জি বাড়তে থাকবে। এইটা কি আমরা বলা হয়, এটার একটা রেঞ্জ আছে। এইটা কি বলা হয়? কন্ডাকশন ব্যান্ড অথবা পরিবহন ব্যান্ড। দেখো এটা কি বলা হয়? কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড। পরমাণুর অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলা হয়। কি দেখো যে কন্ডাকশন ব্যান্ড কি? পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে বলে এদেরকে, অর্থাৎ এই যে সে ববক্ষর হলো, এখান থেকে সে আলাদা হয়ে গেল। দেখো এই যে ইলেকট্রনগুলি আছে, সেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে একটা মূলে রেখে সেও এখানে কাজ করতে থাকে নির্দিষ্ট একটা কক্ষপথে, এও কাজ করতে থাকে, আলো যদি থাকে সেও কাজ করতে থাকে। তো যখন আমি এই ইলেকট্রন থেকে কোনো বাহ্যিক এখানে হিট প্রয়োগ করব বা আমি তাপ দিব অথবা শক্তি দিব, তো সেখান থেকে ইলেকট্রনটা আলাদা হয়ে যায়। দেখো এটা একটা এনার্জি, তামার, এটা আমি কপার দেখাইলাম। এই মুক্ত ইলেকট্রনের কারণে এটার কন্ডাক্টিভিটি অর্থাৎ পরিবাহিতা বাইরে গেছে, জন্য তামা উত্তম পরিবাহী, তামাকে বলা হয় উত্তম পরিবাহী। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই পরিবহনটা, এইটাকে বলা হয় কি? এইটাকে বলা হয় পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড। তাহলে আমরা এই ব্যান্ডটা পড়লাম, যেটাকে বলা হয় পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড। তাহলে আমরা এখানে ব্যান্ড থিওরিতে কি পাইলাম? ব্যান্ড কথার অর্থ হচ্ছে এনার্জির রেঞ্জ বা পাল্লা,
মানে এনার্জি আছে কিন্তু এটা একটা রেঞ্জ আকারে আছে, কম থেকে বেশি হবে অথবা বেশি থেকে কমতে থাকবে। এই যে রেঞ্জটা দেখো, এখানে যে এনার্জি আছে এই এনার্জি রেঞ্জটা এক ধরনের পেলাম প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় যে শক্তি স্তরে পেলাম এখানে যোজন ব্যান্ড পাইলাম, এখানে সর্বাধিক পাইছে, কিন্তু তার মধ্যে একটা ইন্টারচেঞ্জ এনার্জির কাজ করছে, সেটা এর তারপরও আরেকটা সেখানে মুক্ত হয়ে গেছে, সেইখানেও আরও কিছু সেখানে একটা ব্যান্ড পাইছে, সেই ব্যান্ডের যে এনার্জি সেটাও কিছু ইন্টারচেঞ্জের কিছু আছে, সেখানেও আমরা যে একটা লেভেল পাইলাম, এই লেভেলটা এই তৃতীয় শক্তি স্তরটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড অথবা পরিবহন ব্যান্ড। তাইলে আমি যোজন ব্যান্ড, তারপর পরিবহন ব্যান্ড কি এটা বুঝতে পারলাম, এবং মুক্ত ইলেকট্রন কি সেটাও বুঝতে পারলাম, এবং মুক্ত ইলেকট্রনও যে একটা এনার্জি, এই ইলেকট্রনটাও একটা এনার্জি, কিন্তু তার নির্দিষ্ট কোনো স্পেস না, সে যে কোনো স্পেসে সে ঘুরতে পারে। যেমন এটা যদি একটা কপারের টুকরা হয় তাহলে এখানে কতগুলি ইলেকট্রন আছে, এইখান থেকে বিশেষ বিশেষ এনার্জি শক্তি প্রয়োগ করে আমি সেখান থেকে মুক্ত করলাম, কিন্তু সে কিন্তু এই টুকটার চতুর্দিকে সে ঘুরতে পারে। কিন্তু এই ইলেকট্রনটা সে একটা নির্দিষ্ট কক্ষ নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে নির্দিষ্ট কক্ষপথে তার জন্য অবস্থান, এই নির্দিষ্ট কক্ষপথের বাহিরে সে আর ঘুরতে পারে, কিন্তু মুক্তটা চতুর্দিকে ঘুরে বা ভবঘরের মতো আর কি, কিছুটা ভবঘরের মতো চতুর্দিকে সে ঘুরে বেড়ায়। তাহলে আমরা ব্যান্ড পড়লাম, ব্যান্ড থিওরির মধ্যে আমি ব্যালেন্স ব্যান্ড কি, তারপরে কন্ডাকশন ব্যান্ড কি এটা পড়লাম, ফ্রি ইলেকট্রন কি সেটাও পড়লাম, এখানে অ্যাটম কি সেটাও জানতে পারলাম। এইবার আসো যে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, এগুলি এক একটা ডিভাইস, আসলে ডিভাইস। আমরা আবিষ্কারের মধ্যে বর্তমানে আমরা সবচেয়ে বেশি আইফোন চালাচ্ছি, স্মার্টফোনগুলি চালাচ্ছি, এইগুলি সব ইলেকট্রনিক্সের ফাংশন এখানে, অর্থাৎ ডিভাইসের ফাংশন। আমরা এখানে ডিভাইস ইউজ করেছি, ডায়োড। হ্যাঁ, তা এখন এই যে সেমিকন্ডাক্টর এইবার আসো কন্ডাক্টর, এরপর আসে ইনসুলেটর। 1 নম্বর সেমিকন্ডাক্টর, 2 নম্বর কন্ডাক্টর, 3 নম্বর ইনসুলেটর। এবার আসো যে সেমিকন্ডাক্টরের মধ্যে আবার 3 ভাগ করলাম, সেমিকন্ডাক্টর, তারপরে হচ্ছে তোমার কন্ডাক্টর, তারপর হচ্ছে ইনসুলেটর। সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, তারপরে কি ইনসুলেটর, দেখো 3টা। এবার আসো কন্ডাক্টর কি, আগে আসি যে কন্ডাক্টরটা কি জিনিস, এটা আমাদেরকে আগে জানবা। যে কন্ডাক্টর হচ্ছে যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ সম্পূর্ণ প্রবাহিত হইতে পারে, অর্থাৎ যার মধ্য দিয়ে, যে পদার্থের মধ্য দিয়ে, কঠিন পদার্থের মধ্য দিয়ে কি করতে পারে, ইলেকট্রিসিটি সম্পূর্ণরূপে কারেন্ট চলাচল করতে পারে, তাদেরকে বলা হয় কন্ডাক্টর। যেমন AO, CO, AG, গোল্ড, কপার, সিলভার, এগুলির ভিতর দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট চলাচল করতে পারে, এটাকে বলে কন্ডাক্টর। এখন আসো সেমিকন্ডাক্টর, সেমি মানে অর্ধেক, যার ভিতর দিয়ে সেমিকন্ডাক্টর বাংলা হচ্ছে অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর বাংলা হচ্ছে অর্ধপরিবাহী, কন্ডাক্টর হচ্ছে পরিবাহী, তারপর ইনসুলেটর হচ্ছে অপরিবাহী। একটু লক্ষ্য করো যে অর্ধপরিবাহী মানে হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, পরিবাহী মানে হচ্ছে কন্ডাক্টর, আর অপরিবাহী মানে হচ্ছে যার ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে, যে পদার্থের ভিতর দিয়ে, কঠিন পদার্থের ভিতরে সম্পূর্ণরূপে কারেন্ট চলাচল করতে পারে, সেগুলি হচ্ছে AU, AG, অর্থাৎ প্রথম লিখি CU, AU গোল্ড, আর হচ্ছে সিলভার, AG, সরি এটা কন্ডাক্টর, তো এটা CU, AG, AU, এটা। এবার আসো অর্ধপরিবাহীটা কি, যার ভিতর দিয়ে অর্ধেক কারেন্ট যায়। তাহলে অর্ধেক কারেন্ট কথাটা কেমন, একটু অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর যার ভিতর দেবে। হ্যাঁ, এটা আমরা একটা সংজ্ঞা এরকম দিতে পারি যে পরিবাহকের চেয়ে কম, অপরিবাহকের চেয়ে বেশি।
তাহলে পরিবাহক মানে হলো যার ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে, আর অপরিবাহী যার ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে না। যে পদার্থের ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে আর যে পদার্থের ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে না, এর মাঝখানটাকে অর্ধপরিবাহী বলে। তাহলে পরিবাহকের চেয়ে কম, অপরিবাহকের চেয়ে বেশি, এগুলিকে বলা হয় অর্ধপরিবাহী। এগুলিকে কি বলা হয়? অর্ধপরিবাহী। যেমন জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম, তারপর হচ্ছে আর্সেনিক। এগুলি অর্ধপরিবাহী। দেখো, জার্মেনিয়াম, সিলিয়াম, গ্যালিয়াম, তারপর হচ্ছে আর্সেনিক, এগুলিকে বলা হয় অর্ধপরিবাহী। অর্থাৎ পরিবাহকের চেয়ে কম, অপরিবাহকের চেয়ে বেশি, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। এইবার আসো অপরিবাহী। অপরিবাহী মানে হচ্ছে ইনসুলেটর। অপরিবাহী মানে হচ্ছে কি? ইনসুলেটর। ইনসুলেটর মানে অপরিবাহী, যার ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না। যেমন প্লাস্টিক, যার ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না, প্লাস্টিক। তারপর হচ্ছে গ্লাস, তারপর হচ্ছে উড। দেখো, প্লাস্টিক, গ্লাস, উড অপরিবাহী। দেখবা যে প্লাস্টিকের ভিতর দিয়ে তামার তারের চতুর্দিকে প্লাস্টিকের তার মোড়ানো থাকে, যার কারণে তামার তারের ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে, বাট ওই তারটাকে আমরা হাতে ধরতে পারি, প্লাস্টিকটাকে তার ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে না। দেখবা যে সুইচ বোর্ডের যে বোর্ড, এই সুইচের বোর্ডটা পুরাতন আমলের কথা বলতেছি, পুরাতন বাসার কথা বলতেছি, যে বাসা বাড়িগুলিতে সার্কিট বোর্ডে মানে সার্কিট বোর্ডটা কাঠবোর্ড, অর্থাৎ কাঠের বোর্ডের মধ্যে সুইচ লাগানো থাকে, তার মানে কাঠের ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না। তারপর হচ্ছে গ্লাসের ভিতর দিয়ে, এটা অপরিবাহী, গ্লাসের ভিতর দিয়েও কারেন্ট চলাচল করতে পারে না। তাহলে আমরা এখানে সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা সেমিকন্ডাক্টরও বুঝলাম এটা কি জিনিস, তারপরে আমরা এখানে কন্ডাক্টর কি সেটাও বুঝলাম, ইনসুলেটর কি সেটাও বুঝলাম। তাহলে পরিবাহক তিন ধরনের, একটা হলো পরিবাহক, একটা হলো অর্ধপরিবাহক, আর একটা হলো অপরিবাহক। অর্থাৎ পরিবাহী তিন ধরনের, একটা হলো পরিবাহী, একটা হলো অর্ধপরিবাহী, একটা হলো অপরিবাহী। যে পদার্থের ভিতর দিয়ে সম্পূর্ণরূপে বিনা বাধায় কারেন্ট চলাচল করতে পারে সেগুলি কি? জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম, আর্সেনিক। তারপরে যার ভিতর দিয়ে পরিবাহকের চেয়ে কম, পরিবাহকের চেয়ে বেশি, সেটা হচ্ছে কি? কপার, অর্থাৎ কপার, সিলভার, তারপর হচ্ছে গোল্ড। তারপর হচ্ছে প্লাস্টিক, গ্লাস, উড। প্লাস্টিক, গ্লাস, উড, যার ভিতর দিয়ে মোটো কারেন্ট চলাচল করতে পারে না, যার ভিতর দিয়ে মোটো কারেন্ট চলাচল করতে পারে না, এগুলি হচ্ছে প্লাস্টিক, গ্লাস, উড। তাহলে এই যে তোমাদেরকে আমি চ্যাপ্টার 10 অর্থাৎ 10ম চ্যাপ্টার পড়াচ্ছি, এর মধ্যে আমি তোমাদেরকে পড়ালাম হচ্ছে কি পড়ালাম, সেখানে আমি পড়ালাম আগে সেমিকন্ডাক্টর পড়ানোর আগে আমি ব্যান্ড থিওরি পড়িয়েছি। ব্যান্ড থিওরিটা কিভাবে গঠন হয়, কিভাবে এনার্জি, এখানে এনার্জি লেভেলটা, এনার্জি লেভেলের রেঞ্জটা কেমন হয়, এক একটা রেঞ্জের এক এক নাম আছে, সেটা কোথায় কী ধরনের এনার্জি থাকে, সেখানে আমি যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং নিষিদ্ধ ব্যান্ড, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড পড়ালাম, এবং সেটা উদাহরণ দিয়ে চিত্র এঁকে তোমাদেরকে চেষ্টা করেছি। তোমরা যদি একটু বই পড়ো আর আমার পড়াটা লক্ষ্য করো, তাহলে আশা করি তোমরা সেটা জেনে যাবে, বুঝে যাবে। তারপরে তোমার সেমিকন্ডাক্টরের মধ্যে আমি সেমিকন্ডাক্টর পড়ালাম, কন্ডাক্টর পড়ালাম, ইনসুলেটর পড়ালাম, অর্থাৎ অর্ধপরিবাহী পড়ালাম, পরিবাহী পড়ালাম, তারপর হচ্ছে অপরিবাহী পড়ালাম। সেগুলির এক্সাম্পল দিয়ে দেখো, এক্সাম্পল দিয়ে সেগুলি আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করলাম। এখন তোমরা পি টাইপ এন টাইপ কি, পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী কি, পি টাইপ এন টাইপটা তোমরা একটু পড়ে আসো। অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর কি, পি টাইপ এন টাইপ ট্রানজিস্টর কি গঠন, তোমরা একটু পড়ে এসো, এবং ডিটেলস এটা একটু বাসা বই, যার বই আছে তোমরা সেই বইটা একটু দেখে আসো। আর সুপ্রিয় স্টুডেন্ট, তোমাদেরকে আজকের ধৈর্য সহকারে এই ক্লাস করার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এখন থেকে কলেজ খুলুক অথবা কলেজ বন্ধ থাকুক, অনলাইনের ক্লাসগুলি অবশ্যই ফলো করবে। আর তোমাদের সময় একটা তেমন নেই, তোমাদের পরীক্ষা হবেই হবে,
এইটা চিন্তা মাথা থেকে ফেলে দেওয়ার কোনো কারণও নেই। তো তোমরা সেকেন্ড ইয়ার উঠেছো, কিন্তু আমি চাই তোমরা বাস্তবতার সাথে সেকেন্ড ইয়ারে ওঠো। সেটা কি জিনিস? যদিও তোমরা এখন সময় অনুযায়ী রুল অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তোমরা সেকেন্ড ইয়ারে আছো, তো তোমরা আসলে ভর্তি হইতে হবে। তোমরা ভর্তি হয়ে নিও। সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা জানো যে আমাদের একটা সেশন ফিও আছে। তোমরা সেখানে 7,000 টাকা তোমাদের সেশন ফি। সেই সেশন ফিটা তোমরা আশা করি সেটা কমপ্লিট করবে, এবং তোমাদের অনেক স্টুডেন্টের ডিউস অর্থাৎ বকেয়া অনেক জমে গেছে। তোমরা বকেয়াগুলি ক্লিয়ার করবে। আমি এই জন্য বলতেছি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় কলেজ খুলে ফেলবে। কলেজ খুলে ফেললে তোমাদের ক্লাস হবে, পরীক্ষা হবে, এবং তোমাদের এই বেতনাদি অর্থাৎ বকেয়াগুলি, এই বেতনাদিগুলি, তারপর তোমার যে সেশন ফি আছে, এগুলি একত্রে একটা বার্ডিং হয়ে যাবে, তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো এখন যদি তোমরা এই 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 তোমাদের ডিউজগুলি, তোমাদের বকেয়াগুলি তোমরা কী করা হয়, তোমরা দিয়ে দাও, তাহলে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে, কলেজের জন্য সুবিধা হবে। কারণ তোমরা জানো এটা যে প্রত্যেক টিচার বেতন চালায় রাখছে প্রতিষ্ঠান, টিচারদেরকে বেতন দিচ্ছে। তো এই বেতনটা আসতেছে তোমাদের বেতন থেকেই। তো এই জন্যই তোমাদের এই প্রতিদিন ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে, ক্লাসগুলি করবে। আর আর তোমরা আর আগে এরকম একটা হয়তো সিস্টেম ছিল যে তোমরা সেশন ফি বকের সাথে দিতে হবে। এখন আলহামদুলিল্লাহ তোমাদের জন্য একটু সুবিধা করা হয়েছে যে সেশন ফি তোমরা আলাদাভাবে দিতে পারবা। তো সেশন ফির যে বিলার আইডি সেটা হলো 3114। সেশন ফির যে বিলার আইডি সেটা 3114 3114। তোমরা এটার মাধ্যমে, বা তোমাদের গাইড টিচার তোমাদেরকে কল করবে, তোমাদের গাইড টিচার আছে, ক্লাস টিচার আছে, অথবা তোমরা যে কোনো টিচারকে ফোন করে একটু জেনে নিও। আর তোমাদেরকে অনেকেরই ফোন দেওয়া হয়েছে আমি জানি। তো সবাই ভালো থাকো, আর চেষ্টা করো বকেয়াগুলি পরিশোধ করার জন্য। আর যা পড়ালাম এখন এটা কমপ্লিট করে ফেলবে, এবং সামনে অ্যাডভান্স পড়ার জন্য, আগামী ক্লাসের পড়ার জন্য তোমরা তৈরি হবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা ভালো থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাইকে আজকে ধৈর্য সহকারে ক্লাস করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।